বিজয়ের মাসেই 5G প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 6 জায়গায় পরীক্ষামূলক সুবিধা। চতুর্থ শিল্প বিপ্লবের পথে এক ধাপ এগিয়ে দেশ। কানাডা দুবাই প্রবেশে ব্যর্থ মুরাদ হাসান ফিরে এলেন ফের ঢাকাতে। 4 জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন। ঢাকায় কাল শুনানি। মার্কিন নিষেধাজ্ঞার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে সরকার। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি, দাবি আইনমন্ত্রী। কলঙ্কজনক অভিযোগ ফখরুলের। ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে জনগণ, বললেন প্রধানমন্ত্রী। সুনাম অক্ষুণ্ণ রেখে দায়িত্ব পালন করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান। ঢাকায় দায়হীন যোগাযোগ ব্যবস্থা, নিচে গণপরিবহনের নিদারুণ দুর্ভোগ বাড়ছেই। উপরে মেট্রোর শুধুই পরীক্ষামূলক চলাচল, অপেক্ষা আরও 1 বছরের। নতুন করে আর অমিক্রন ছড়া নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা মেডিকেল হাসপাতালে অক্সিজেন প্লান্ট প্রদান ভারতের। এবং স্বাধীনতা কাপে সেমিতে বসুন্ধরা কিংস শেখ জামালকে হারালো 4-0 ব্যবধানে। শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে পুলিশ। ক্রাইস্টচার্চে কোয়ারেন্টিনে ক্রিকেটাররা। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছে আমি আকাশ হাসান এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিজয়ের মাসে 5G প্রযুক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ। রোববার থেকেই প্রাথমিকভাবে রাজধানীর 6টি স্থানে 5Gর সুবিধা পাবে টেলিটকের গ্রাহকেরা। বাংলাদেশে 5G কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কানেক্টিভিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 5G সুবিধা চালুর মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের পথে দেশ আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আরও জানাচ্ছেন মাহমুদুল হাসান। অবশেষে চালু হলো পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান ও পরীক্ষামূলক কার্যক্রম। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেন যারা, তারাও আজ তথ্য প্রযুক্তির উন্নয়নের সুবিধাভোগী। বাঙালি জাতি ভাগ্যবান, বাঙালি সবচেয়ে বড় ভাগ্যবান এই কারণে যে তার একজন বঙ্গবন্ধু আছে এবং তারপরে যদি বাক্যের কথা বলি তাহলে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যাই দুইজনের হাত ধরে আমরা বাংলাদেশকে আজকের অবস্থানে নিয়ে এসেছি। এ সময় ডিজিটাল বাংলাদেশ গড়তে কানেক্টিভিটিকেই সরকার বেশি প্রাধান্য দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পথ হাঁটছে দেশের আইটি সেক্টর। ঠিক এখন আমাদের সামনে 2 বছর পরে একটা নির্বাচন আছে। ঠিক এখনই দেখছি যে সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে এই ষড়যন্ত্রকে আমরা সাফল্য করতে দেব না, কারণ এই ষড়যন্ত্র যদি আবার সাফল্য হয় তাহলে কিন্তু বাংলাদেশ আবার পিছিয়ে যাবে। রোববার থেকেই প্রাথমিকভাবে 6টি স্থানে 5Gর সুবিধা পাবেন টেলিটকের গ্রাহকরা। আর মার্চ থেকেই 5G সুবিধা পেতে স্পেকট্রাম কিনতে পারবে অন্য অপারেটরগুলো। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। কানাডার পর দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে। রোববার বিকাল 4:55 দিকে এমিরেটসের EK 586 নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরের একাধিক সূত্রে তথ্য নিশ্চিত করেছেন, প্রথমে মুরাদকে ইমিগ্রেশন অফিসে নেওয়া হবে। এরপর ইমিগ্রেশনে থাকা কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডক্টর মুরাদ। ওই দিন দুপুরে 1:30টায় টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয় তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়, তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি। এদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং মন্ত্রীর সাক্ষাৎকার নেয়া নাহিদ হেলাল, এই দুজনের নামে একাধিক মামলা করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
রবিবার সকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেট এই 4 জেলার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একযোগে এই 2 ব্যক্তির নামে মামলা দায়ের করেন তারা। 4 মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। 4 মামলার আবেদনপত্রেই বলা হয়, একটি ইউটিউব চ্যানেল থেকে অভিযুক্ত 2 ব্যক্তি ডাক্তার মুরাদ হাসান এবং নাহিদ হেলাল দেশের নারীদের অবমাননা করে বক্তব্য দেন। উল্লেখ করা হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাদের বড় সন্তান তারেক রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও অবমাননাকর বক্তব্য দেন ওই 2 ব্যক্তি। ঢাকায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি, যেখানে প্রধান সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন মাসুদ আহমেদ তালুকদার। এই দেশের নারী সমাজকে হেয় করা হয়েছে, অসত্য বক্তব্য নারীদের সম্পর্কে ইলেকট্রনিক বিন্যাসে তিনি প্রচার করেছেন এবং ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে নানা রকম কটূক্তি করে তাদের সকলের মান সম্মানের হানি করেছেন। চট্টগ্রামে মামলা দায়ের করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানোর অভিযোগ এনে একইভাবে সিলেটেও মামলা দায়ের করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল সিলেটের বিচারক মোহাম্মদ আবুল কাশেমের আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক তানভীর আক্তার খান। আবেদন গ্রহণ করে আগামী 15 ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন আদালত। ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে উনি এমন অশালীন বক্তব্য উপস্থাপন করেছিলেন বিকৃতভাবে, যেটা সহ্য করার মতো না আর কি। অ্যাডভোকেট সাইফুল আলম বাদী হয়ে রাজশাহী বিভাগীয় সাইবার আদালতের বিচারক জিয়াউর রহমানের আদালতে একই অভিযোগে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সারা পৃথিবীর মানুষ জেনেছে, আমি নিজেও জেনেছি, আমার সাক্ষীরা জেনেছে, সবাই ঘটনা শুনেছে এবং সেই জন্য আমি সংক্ষুব্ধ হয়ে বিএনপির একজন কর্মী এবং নেতা হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি। ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপনে ব্যাপক সমালোচনার মুখে গেল 7 ডিসেম্বর ডাক্তার মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডই হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, পুলিশ প্রধান সহ র্যাবের 7 কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেশের ভেতরে জঙ্গিবাদ এবং সন্ত্রাসীদের উৎসাহিত করবে। আর মার্কিন এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তথ্যমন্ত্রী বলেছেন, কাগজে কলমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের। এদিকে র্যাব মহাপরিচালকের দাবি, মানবাধিকার লঙ্ঘন করে নয়, দেশের সংবিধান, আইন এবং বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছেন তারা। আরো জানাচ্ছেন নাইমা জিকো। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। হঠাৎ এমন সিদ্ধান্ত বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে, প্রশ্নবিদ্ধ করেছে র্যাবের কর্মকাণ্ডকেও। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ দমনে র্যাব পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করেছে, আইন ভাঙলে তাদেরও সাজা পেতে হয়েছে, যার প্রমাণ নারায়ণগঞ্জের ঘটনায় 7 জনের মৃত্যুদণ্ড। আর তথ্যমন্ত্রী বলছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশেও সবসময় ক্রমাগতভাবে মিসলিডিং তারা তথ্যপাত্র সরবরাহ করে এবং সেই ফ্যাব্রিকেটেড মিসলিডেড তথ্যপাত্রের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে মনে করি। আমরা নিশ্চিত এই সিদ্ধান্তের গভীরে বাংলাদেশ বিরোধী কিছু ব্যক্তি ও অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও সংস্থারই সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর দেয়া নিষেধাজ্ঞা কল্পনাপ্রসূত বলে মনে করছেন আইনমন্ত্রী। যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আর র্যাবের দাবি, প্রতিটি কাজের পর তা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ তদন্ত করে। এছাড়া গণমাধ্যম ও সুশীল সমাজও রয়েছে, তাই মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। র্যাবের মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত গুলি বিনিময়কালে র্যাবের 28 জন সদস্য প্রাণ হারিয়েছেন আর অঙ্গহানি হয়েছে 1000 র্যাব সদস্যের। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।
চতুর্থ শিল্প বিপ্লবে প্রায় সব দেশের নেতৃত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতের কর্মকর্তারা। আর সেই আলোকে বাংলাদেশকে 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়ার পরিকল্পনা করছে সরকার। সেই উন্নত দেশ গড়ার সৈনিকরাও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে দেশের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ডিজিটাল বাংলাদেশ 2021-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যকালে প্রধানমন্ত্রী জানান, 2041 সালের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সৈনিক প্রস্তুত আছে। তরুণদের হাতেই তৈরি হবে উদ্ভাবনমুখী বাংলাদেশ। আজকে থেকে বলতে পারি, যার কোনো দুশ্চিন্তা নাই যে আমাদের দেশটা যেভাবে প্রযুক্তি শিক্ষায় জ্ঞান ভিত্তিক আমরা যে সমাজ করতে চাই, আমাদের জনসংখ্যাকে জ্ঞান ভিত্তিক করতে চাই, সেটা করার পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এবং অবশ্যই বাংলাদেশ যে 41 সালের উন্নত বাংলাদেশ, সেই উন্নত বাংলাদেশ গড়ে তোলার সৈনিকরা প্রস্তুত হয়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। প্রধানমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে দেশের মানুষ। পর্ব 21-এ যে চিন্তা চেতনাগুলি ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, আর সেই ভবিষ্যতের জন্য আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। 2021-এ ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর এবার 2041 সালে সোনার বাংলা গড়তে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তারা। অর্থনৈতিক উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের গৌরবময় মর্যাদায় উত্তরণ সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। 41 সাল নাগাদ একটি উদ্ভাবনী জাতি, একটি সমৃদ্ধ উন্নত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব। এবারে ডিজিটাল বাংলাদেশ দিবসের তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলীয় ক্যাটাগরিতে 24টি জাতীয় পদক প্রদান করা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ডিজিটাল বাংলাদেশ দিবস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সেনাবাহিনীর সদস্যদের সুনাম অক্ষুণ্ণ রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্যারেডে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো সংঘাতে বিশ্বাস করে না, কিন্তু আঘাত এলে প্রতিহত করার সক্ষমতা এদেশের আছে। দেশে বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা, পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রশংসা করে, গর্বে আমার বুকটা ভরে যায়। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। দিন দিন আরও খারাপ হচ্ছে গণপরিবহন। লক্কর ঝক্কর যানবাহনই মূল ভরসা যাত্রীদের। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর তথ্য অনুযায়ী এখনো প্রায় 10 লাখ যানবাহন চলছে অবৈধ ড্রাইভারের হাতে। এসবের পরও BRTA বলছে, আগের থেকে উন্নতি হয়েছে পরিস্থিতির। গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। এমন রংচটা ভাঙাচোরা বাসে চলে আসছে রাজধানীর যাত্রী পরিবহন। বিভিন্ন সময়ে এসব বাস নিয়ে আলোচনা সমালোচনা হলেও রাস্তা থেকে সরেনি লক্কর ঝক্কর বাস। অধিকাংশ বাসেরই নেই লুকিং গ্লাস, ভেঙে গেছে বিভিন্ন অংশ, উঠে গেছে বাসের রং, দীর্ঘদিন ধরে নষ্ট লাইট শেষ পর্যন্ত হয়ে গেছে পরিত্যক্ত। তারপরও রাজধানীর রাস্তায় দাপটের সঙ্গে চলছে এসব বাস। খুব একটা ব্যবস্থাও নেই পুলিশের। এর মধ্যেই ভাড়া নৈরাজ্য তো চলছেই, যে কারণে বাসের হেল্পারের সঙ্গে যাত্রীদের এমন ঝগড়া নিত্যদিনের। পার্টসগুলো আছে যে ভাঙ্গা আছে সাইড দিয়ে, এই গাড়িতে চলাটা রিস্ক।
শুধুমাত্র একটি রুটেই নয়, রাজধানীর 290টির বেশি রুটে চলা প্রায় 6,000 বাসের বেশিরভাগই রংচটা। অনেক বাসের মেয়াদ শেষ হলেও বন্ধ হয়নি যাত্রী পরিবহন। বিআরটি এর তথ্য বলছে 2021 সালের জুন পর্যন্ত সারা দেশে নিবন্ধিত যানবাহন 47,76,000। একই সময়ে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন 37,63,000, অর্থাৎ এখনো 10 লাখ যানবাহন চলছে লাইসেন্সকৃত ড্রাইভার ছাড়াই। একটা দীর্ঘদিনের একটা জটিল সমস্যা তো একদিনে সমাধান করা আসলে সম্ভব না। রুট পারমিট কিন্তু ঢাকা শহরে বিআরটিএ দেয় না। পুলিশ কমিশনার মহোদয় নেতৃত্বের কমিটি তারা রুট পারমিট দেয়। ডিমান্ড যেখানে হয়তো 1000, এখন সেখানে যদি 500 গাড়ি দিয়ে দেয় সেটা তো হবে না। কাজে বাস্তবতা, আইন সবকিছু বিবেচনা করেই দেখতে আসে। সার্টিফিকেট যে অথরিটি দেয় তারা চেক করে দেখবেন যে ফিটনেস কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে একটা গাড়িকে দেওয়া যায়, মূলত তারা দেখবেন এটা। তো তারা যখন সার্টিফিকেট দিয়ে দেন, ফিট হিসাবে চিহ্নিত করেন, তখন আমরা এগুলোকে কিন্তু আসলে আনফিট হিসাবে আর চিহ্নিত করতে পারি না। বলা হচ্ছে 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে অনেকটাই স্বস্তি আসবে সড়কে। পাশাপাশি গবেষণা বলছে 2035 সালের পরেও অন্তত 40% বেশি মানুষের নির্ভরশীলতা থাকবে বাসের উপর। আর তাই বিশেষজ্ঞরা বলছেন বাসকে উপেক্ষা করে সড়কে স্বস্তি ফেরানো সম্ভব নয়। মেগা প্রকল্পের পাশাপাশি বাসেও মেগা বাজেট প্রয়োজন। ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে এক্সপ্রেস গতিতে হয়ে যাচ্ছে। বিগত 15-20 বছরে গণপরিবহনে একটি প্রকল্প হয়নি। আমরা একটি গবেষণায় দেখেছি 5,000 কোটি টাকা যদি আমরা ইনভেস্ট করতে পারি, পুরো ঢাকা শহরে লন্ডনের মতন যেরকম গণপরিবহন আছে, সুশৃঙ্খল এবং আধুনিক যে বাসগুলি আছে, সেই গণপরিবহন দিয়ে কিন্তু আমরা ঢাকা শহরকে একটা সার্ভিস দিতে পারবো। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের পর পার হয়েছে 3 বছর। এখনো সড়কে বিশৃঙ্খল গণপরিবহন, প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। 2021 সালে আগস্ট পর্যন্তই দুর্ঘটনায় মারা গেছে 3,500-এর বেশি মানুষ। ভুক্তভোগীদের তাই প্রশ্ন, সরকারের প্রশাসনের টনক আসলে নড়বে কবে? লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রো রেল। এই 11.73 কিলোমিটার অংশের 90% কাজই শেষ। প্রকল্প পরিচালক বলছে আগামী বছরের 16 ডিসেম্বর এটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে। আর 2023 সালের জানুয়ারিতে এটি মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এখানে 15 থেকে 25 কিলোমিটার ব্যাগে এটা চলাচল করছে এবং সুনির্দিষ্ট সময়ে এটা এসে স্টেশনে পৌঁছেছে। আপনারা জানেন যে মেট্রো ট্রেন রিয়েল টাইমে চলাচল করবে। যে স্টেশনে যেই সময়টা লেখা থাকবে এক্স্যাক্টলি সেই সময়ই ট্রেনটা সেখানে পৌঁছাবে এবং সেইভাবেই এটার আমরা যে পারফরমেন্স টেস্ট সেটা একইভাবে আমরা করছি। ঝিনাইদহে আসন্ন 5ম ধাপে ইউপি নির্বাচনে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আগামী 5 জানুয়ারি ইউপি নির্বাচনে শ্রীফলতলা গ্রামের সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে সাইদুলের সমর্থক জমির লস্করকে চায়ের দোকানে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে 20 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে 3 ছেলে মেয়েকে বিষ পান করিয়ে নিজ বিষ পানে আত্মহত্যা করেছেন পিতা আনোয়ার হোসেন। প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ, বিষক্রিয়া বাবা ও বড় মেয়ে সুমাইয়া আক্তার রাফি ঘরেই মারা যান। অপর মেয়ে মাহিমা তানিয়া ও জাবেদ ইকবাল নামে 2 শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার ভোররাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহরির দ্বীপ 9 ওয়ার্ডের জালিয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান বেশ কিছুদিন ধরে স্ত্রী রেহানা আক্তারের সাথে স্বামী আনোয়ারের কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবারও দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বিকেলে স্ত্রী এক সন্তান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আনোয়ার বাড়ি ফিরে দেখেন 3 সন্তান ঘুমাচ্ছেন, কিন্তু বউ বাড়ি ফিরেনি। তখন আনোয়ার হোসেন তার 3 শিশু ছেলে মেয়েকে ঘুম থেকে তুলে জোরপূর্বক বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। টেকনাফ থানার পরিদর্শক আব্দুল আলিম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটিয়েছে আনোয়ার। ওই ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে। সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ দেখছেন রাত 10টার সংবাদ।
করোনা তৃতীয় ঢেউ প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারতের অক্সিজেন প্লান্ট প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের অক্সিজেন প্লান্ট বসাতে সহায়তা করছে ভারত। Golden Jubilee of the Liberation War of Bangladesh. So thank you for your friendship, thank you for your hospitality here today, and most of all, let me wish everybody সবাই সুস্থ থাকবেন। ওমিক্রনটি যতখানি আতঙ্ক সৃষ্টি করেছিল, WHO বলেছে যে অতখানি আতঙ্ক আমাদের করার প্রয়োজন নাই, নর্মাল ভাইরাস থেকেও অনেক বেশি, কিন্তু এখনো মৃত্যুর খবর আমরা কোথা থেকে পাইনি। তাই আমাদের সকল কিছু যদি ভালো রাখতে হয়, তাহলে পরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য স্বাস্থ্য যে গাইড আছে, এগুলো আমাদেরকে সবসময় মেনে চলতে হবে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে অনেক কিছু করার থাকলেও তা সময় মতো করতে পারেনি সরকার। শুধু তাই নয়, ব্যবসায়ীদের সহায়তাও হয়েছে ঋণ নির্ভর। রাজধানীর ব্র্যাক সেন্টরিনে আয়োজিত 2 দিন ব্যাপী সম্মেলনে এমন মত দিয়েছেন সিপিডির গবেষকরা। শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী মানুষ এখন কাজ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদরা। যদিও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, দেশ বিদেশের নানা ষড়যন্ত্র তাদের কাজে ব্যাঘাত তৈরি করছে। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। দেখছেন রাত 10টার সংবাদ। কুড়িগ্রামে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে সামাজিক দূরত্ব মেনে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সন্ন্যাসী ও কালোয়াচরে 2000 হতদরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। হুমায়ুন কবির সূর্যের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রামের খেটে খাওয়া নিরন্ন মানুষ প্রতি বছর শীতের সাথে লড়াই করে। এবছর শীতের শুরুতেই বসুন্ধরা গ্রুপ থেকে কম্বল পেয়ে ভীষণ খুশি তারা। বিশেষ করে প্রতিবন্ধী দিনমজুর ও শ্রমজীবীরা হাতে কম্বল পেয়ে তাদের আনন্দময় অনুভূতি প্রকাশ করছিল। বসুন্ধরা গ্রুপ প্রতি বছর হতদরিদ্রদের পাশে দাঁড়াবে, এটাই প্রত্যাশা তাদের। ঠান্ডাও নামছে, এই সময় বসুন্ধরা গ্রুপ থেকে আমরা কম্বল পেলাম, আমার খুব শান্তি হল। ঠিক নামছে, কম্বলটা পাইলেও খুব ভালো হল। আচ্ছা, বসুন্ধরা গ্রুপের কাছে এটা পাইলাম, আমরা খুব সন্তুষ্ট। এখন এর মধ্যে যদি বসুন্ধরা গ্রুপ যদি আরও এখানে আমাদের সহযোগিতা করে, আমরা আরও সুখে থাকতে পারবো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সহায়তায় কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগে 14,000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে 2000 শীতার্ত পরিবারেও বিতরণ করা হয়েছে কম্বল। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের সহায়তায় আমরা কালের কণ্ঠ শুভ সংঘ থেকে রংপুর বিভাগের 14,000 পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করছি এবং কুড়িগ্রামে আজকে থেকে শুরু করে 2000 মানুষকে আমরা এই সহায়তা বিতরণ করব। পর্যায়ক্রমে আমরা দেশের অন্যান্য জেলাগুলিতে এবং বিভাগগুলোতে এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব। বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ শুভ সংঘ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রতি বছরই। তার ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আর শুভ সংঘ সবসময় ভালো কাজ করে, এই ভালো কাজটিও তারা করবে এই আশাবাদ ব্যক্ত করছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরাম এর আহ্বায়ক হুমায়ুন কবির সূর্য, কালের কণ্ঠ কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খালেদা জিয়া মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা হিসেবে যে দাবি করেছেন তা অসত্য এবং মিথ্যা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার প্রেক্ষিতে কথা বলেন। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।
মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। মির্জা ফখরুল ইসলামের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী সহ সিনিয়র সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে যে উল্লেখ করেছেন তা সর্বৈব অসত্য এবং মিথ্যা। তিনি স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে তিনি বন্দী ছিলেন না, তিনি স্বেচ্ছায় সেখানে জীবনযাপন করেছেন। তরুণ প্রজন্মকে আমাদের কাজে লাগাতে হবে, কেননা তাদের যে মেধা, তাদের যে দক্ষতা, মানে এটা তাদের সাথে কথা বললেই বোঝা যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে 84 জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে কেনটাকি জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। দর্শক, এবার খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে পিঙ্কির কাছে। ধন্যবাদ আকাশ আপনাকে। এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। খেলার সংবাদে প্রথমে থাকছে ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হোটেলে তৃতীয় দিনের মতো কোয়ারেন্টাইন সময় পার করলেন ক্রিকেটাররা। 7 দিনের কোয়ারেন্টাইন সময়ের মধ্যে তৃতীয় দিনে এসে টিম হোটেল সংলগ্ন বাগানে হাঁটাহাঁটি করেছেন মুমিনুল সোহানরা। এরপর হোটেল রুমে ফিরে ব্যক্তিগত ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে সময় পার করেছেন তারা। নিউজিল্যান্ড সিরিজের 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গনে প্রথম ম্যাচ শুরু হবে 1 জানুয়ারি। দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্টচার্চে, শুরু হবে 9 জানুয়ারি থেকে। আর এবার ফুটবলের খবর। স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 4-0 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্যই। এরপর ম্যাচের 57 মিনিটে হ্যান্ডবলের আবেদনকে কেন্দ্র করে অখেলোয়াড় সুলভ আচরণ করায় শেখ জামালের কোচ জুয়ান মার্টিনেজকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচের 58 মিনিটে মতিন মিয়া দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন। 73 মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেজ। 80 মিনিটে রবসনের পাসে ফার্নান্দেজ ঠান্ডা মাথায় ফিনিশিং দেন। 3-0 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ম্যাচের অতিরিক্ত সময় প্রতিপক্ষের ডিফেন্ডারকে অহেতুক ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের অধিনায়ক সোলেমান কিং। এরপর 94 মিনিটে আলমগীর কবির রানার ফিনিশিং এ 4-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্কারের দল। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। এদিকে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশ। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে তারা। ম্যাচের 4র্থ মিনিটে শরীফের গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ মিস করেন শেখ রাসেলের স্ট্রাইকাররা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও সাফল্য পায়নি সাইফুল বাড়ির টিটুর দল। উল্টো পুলিশের আক্রমণ ভাগ বারবার নিয়েছে শেখ রাসেলের রক্ষণের পরীক্ষা। টুর্নামেন্টের হট ফেভারিট শেখ রাসেলকে হারিয়ে চমক দেখালো পুলিশ এফসি। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ইসমাইল গনসালভেস নামেও পরিচিত প্রান্ত দিয়ে খালেকুজ্জামান, তার একটা ভালো রান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী মাদক বিরোধী প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া খেলায় নীলফামারী একাদশের বিপক্ষে খেলে সৈয়দপুর একাদশ। খেলায় নীলফামারী দল 2-0 সেটে সৈয়দপুরের কাছে হেরে যায়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। এছাড়া উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, নীলফামারীর
সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এ ছিল এখনকার মতো খেলার সংবাদ। সরাসরি চলে যাচ্ছি মূল স্টুডিওতে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। আরো সংবাদ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।